পরিত্যক্ত নির্জন একটি ঘর। দাবার বোর্ডের সামনে বসে আছে সদ্য বিবাহিত এক যুবতী। তার অপর পাশে সর্বাঙ্গ কালো হুডিতে ঢাকা এক লোক। মেয়েটি আর লোকটি দাবা খেলছিল, আর খুব সহজেই বোঝা যাচ্ছিল মেয়েটি তীব্র আতঙ্কে অস্থির, কিন্তু খেলাও সে বন্ধ করতে পারছে না। এক পর্যায়ে মেয়েটি খেলায় জিতে যায় আর বলে চেকমেট। আর এইটাই তার সব থেকে বড় ভুল ছিল। এইটা শোনা মাত্র প্রচন্ড রেগে যায় লোকটি। দ্রুত সে পাশের একটি রুমে যায় আর সেখানে একটি টেবিলের উপর অনেকগুলো বিভিন্ন রকম ছুরি রাখা ছিল। এক পর্যায়ে দেখা যায় মেয়েটির পা বড় একটা শিকলে বাঁধা। প্রাণপণ চেষ্টা করেও শিকল খুলতে পারে না মেয়েটি। পাশের রুমে লোকটির সামনে এক অদ্ভুত দর্শন জিনিসকে আমরা দেখতে পাই, যে লোকটিকে বলছিল মেয়েটির হাত কেটে ফেলার জন্য। এই জিনিসটা কি? প্রেত, পিশাচ, নাকি এই লোকটারই অল্টার ইগো তা এখনই নিশ্চিত না, কিন্তু নিশ্চিতভাবেই লোকটি নৃশংসভাবে মেয়েটিকে মেরে ফেলে। এভাবেই শুরু হয় অপারেশন রাভান মুভির কাহিনী। প্রিয়জনেরা, আমি আপনাদের সাইফ আছি সাথে, আর আজকে শোনাবো 2024 সালে রিলিজ হওয়া মালায়ালাম থ্রিলার মুভি অপারেশন রাভানের কাহিনী। মুভিটির IMDb রেটিং এক্সট্রা অর্ডিনারি 8.2 আউট অফ 10, আর মুভির নির্মাতারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুভির ইন্টারভাল দেখার পর কে খুনি তা অনুমান করতে পারলে দেয়া হবে পুরস্কার। কেউই পারেনি অনুমান করতে, এমনটাই শুনেছি। আপনি পারেন কিনা দেখুন। সঠিক উত্তরদাতা পাবেন 10 লাখ। বাপ রে বাপ। Just kidding. Let's jump into the explanation. পরের দৃশ্যে রামকে দেখানো হয়। রাম একটি টিভি নিউজ চ্যানেলে আসে অ্যাজ এ জার্নালিস্ট তার ইন্টারভিউ দেওয়ার জন্য। আর ইন্টারভিউতে সে টিকেও যায়। জুনিয়র অফিসার হিসেবে সে চ্যানেলে যোগ দেয়। আমানি নামের একটি মেয়ে, যে এই চ্যানেলেরই রিমার্কেবল একজন সাংবাদিক, তার সহকারী হিসেবেই নিয়োগ পায় রাম। আমানি একটি স্টিং অপারেশন নিয়ে কাজ করছিল, আর প্রাথমিকভাবে কিছু সলিড এভিডেন্সও জোগাড় করেছে। সে এডিটরের কাছে গিয়ে বলে, স্যার, হোস্টেলের নামে একটি বড় স্ক্যাম চলছে, আর এই স্ক্যামার আর কেউ নয়, ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী নিজেই। আমি এই বিষয়ে একটি স্টিং অপারেশন করেছি এবং সেই মন্ত্রীর বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়েছি। এটি একটি বড় স্ক্যাম, স্যার, আমাদের দ্রুত এটি টেলিকাস্ট করতে হবে। এডিটর বলে, আমানি বেবি, এখানে অনেক রাঘব বোয়াল জড়িত, যাদের অনেকের অনেক বড় বড় পা আছে। এই পাগুলোকে মাঝে মধ্যে চেটে দেয়া কিছু নিউজ চ্যানেলের দায়িত্বের মধ্যে পড়ে। এইসব তোমাকে বুঝতে হবে না, আমি চেটে দেওয়ার ব্যাপারটা দেখছি। তোমার জন্য আমার কাছে আরো মজাদার একটা কেস আছে। এডিটর আমানিকে দায়িত্ব দেয় শহরের বর্তমানে সব থেকে বড় রহস্য নিয়ে কাজ করতে। সাম্প্রতিক সময়ে শহরে একের পর এক মেয়ে নিখোঁজ হচ্ছে, আর এদের মধ্যে কয়েকজনের লাশ ইতিমধ্যেই আবিষ্কার করেছে পুলিশ। প্রতিটি লাশের 2 হাতই গায়েব। ধারালো কোনো অস্ত্র দিয়ে হাত কেটে নেওয়ার কারণে তীব্র রক্তক্ষরণে মারা গেছে মেয়েগুলো। বলার অপেক্ষা রাখে না, এইসব খুন একই ব্যক্তি বা একই দলের কাজ। শহরে নাজিল হয়েছে এক অনোখী গজব, একজন সিরিয়াল কিলার যে হাত কেটে হত্যা করছে মেয়েদের। এই বিষয়ে কভার আপ করার দায়িত্ব পায় আমানি। আমানি কিছুটা মন খারাপ করে রামের কাছে আসে, যেহেতু তার কষ্টে পানি পড়ে গেল। কিন্তু সেই রাতে পুলিশের কাছে খবর আসে যে আরও একটি মেয়ের লাশ পাওয়া গেছে। কেসের ইনভেস্টিগেটিং অফিসার এবং অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে যায়, এবং এই মৃত মেয়েটি সেই মেয়ে যাকে মুভির শুরুতে দেখেছিলেন। এই মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পর জীবিতা নামের একজন মহিলাও সেখানে আসে। যেহেতু বয়স্ক মানুষ, আমরা এনাকে আন্টি সম্বোধন করি। ওকে, আসলে কিছুদিন আগে এই আন্টির মেয়েও নিখোঁজ হয়ে গিয়েছিল এবং এখনো তাকে পাওয়া যায়নি। তাই মৃত মেয়ে পাওয়া যাওয়ায় তাকে পুলিশ সেখানে লাশ আইডেন্টিফাই করতে ডেকেছে। মিডিয়ার মানুষজন সেখানে পৌঁছে এই ঘটনাটি কভার করতে শুরু করে। পুলিশের ওপর চাপ বাড়ার কারণে পুলিশ যাদের ওপর সন্দেহ করে তাদের সবাইকে পুলিশ স্টেশনে ডেকে এনে মারধর করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই পর্যন্ত অনেকগুলো মেয়ে নিখোঁজ হয়ে গেছে। জোরে সোরে তদন্ত শুরু করে পুলিশ, আর এই তদন্তে জানা যায় যে কিছুদিন আগে রাজি নামের একটি মেয়েকে একইভাবে মারা হয়েছে এবং জিতেন্দ্র নামের এক লোক সেই মেয়েটিকে হ্যারেস করত। তাই জিতেন্দ্রকে সন্দেহ করে পুলিশ স্টেশনে নিয়ে এসে তাকে মারধর করে জিজ্ঞাসাবাদ করা হয়। মিডিয়া আর মানুষের চাপ থেকে বাঁচতে পুলিশের অ্যাজ সুন অ্যাজ পসিবল খুনিকে ধরার দরকার ছিল। তাই ইভ টিজার জিতেন্দ্রকে পেটাতে কোনো কার্পণ্য করে না পুলিশ। 3rd ডিগ্রি মারের চোটে জিতেন্দ্র স্বীকার করে নেয় যে সেই অপরাধী। দ্রুত প্রেস ব্রিফ করে পুলিশ, আর জানানো হয়, জাগ্রত জনতা, প্লিজ ঠান্ডা হন, আসামি পাওয়া গেছে, সত্য সবার সামনে আসছে, এখন শুধু পোস্টমর্টেম রিপোর্ট এবং ডিএনএ স্যাম্পল আসার অপেক্ষা। এরই মধ্যে জীবিতা আন্টি সেই প্রেস ব্রিফিংয়ে চলে আসে এবং জিতেন্দ্রকে দেখে, যার মুখে মাস্ক পরানো ছিল, মেয়ের সম্ভাব্য খুনি ভেবে তার মাথায় নষ্ট, সে জিতেন্দ্রকে মারধর করে বলে, বল আমার মেয়েকে কি করেছিস, আমার মেয়ে কোথায়। পুলিশ আন্টিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আন্টি পুলিশদেরকেও প্রচুর কথা শুনিয়ে দেয়।
এই ঘটনাটি সব টিভি চ্যানেলে সেন্সেশনাল হয়ে যায় যে মেয়ের হত্যাকারী শেষমেশ ধরা পড়েছে। কিন্তু যখন রাম এই খবর দেখে তখন তার সন্দেহ হয় যে পুলিশ সঠিকভাবে তদন্ত না করে কিভাবে হত্যাকারীকে ধরে ফেললো। কাজ পুলিশ টিম জিতেন্দ্রের বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ পায়নি, ডিএনএ স্যাম্পলও মেলেনি, জিতেন্দ্রের ফিঙ্গারপ্রিন্টও মেলেনি। বেচারা জিতেন্দ্রকে মারধর করে অপরাধ স্বীকার করানো হয়েছে এটা সে বুঝতে পারে, যাতে পুলিশ দ্রুত এই কেস বন্ধ করতে পারে। আসল সত্য কিন্তু কিছু আলাদাই। রাম আমানিকে বলে, চলো আমরা আমাদের মতো করে তদন্ত শুরু করি। এইবার রাম এবং আমানি প্রতিটি ভিকটিমের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। সবাই একই কথা বলে যে কিছুদিন পর তাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, রাতের বেলা একা অরক্ষিত অবস্থায় কোথাও গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। এক পর্যায়ে তারা আন্টির বাসায় যায়। তারা আন্টিকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে বিন্দু সম্পর্কে কিছু বলতে পারেন? আন্টি ভারাক্রান্ত গলায় বলেন, 24টা ঘন্টা আমার মেয়ে আমার কাছেই থাকতো, খুব একটা বাইরেও যেত না দরকার ছাড়া। আগামী মাসে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা, মেয়ের এঙ্গেজমেন্টও খুব ধুমধাম করে হয়েছিল। সেই রাতে সে বন্ধুদের সাথে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেল, সে আর বাড়ি ফেরেনি। আমি ভেবেছিলাম সে এখনই আসবে, কিন্তু যখন তার সুইচ অফ পাওয়া গেল তখন আমি পুলিশ স্টেশনে গিয়ে আমার মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট করি। কিন্তু পুলিশ রিপোর্ট তো নিল ঠিকই, কিন্তু এরপর এখন পর্যন্ত শুধু লাশ শনাক্ত করার জন্যই আমার ফোনে পুলিশের কল আসে। আন্টির সাথে কথা শেষ করে সে রাতে বাড়ি ফিরে আসে আমানি, কিন্তু মধ্যরাতে হঠাৎ কেউ নক করে তার বাসায়। জানালায় চোখ রেখে আতঙ্কিত আমানি শুধু একটি হাত দেখতে পায় যেখানে সাপের ট্যাটু আঁকা ছিল। দরজা খোলে না আমানি, আর কিছুক্ষণ পর লোকটি চলেও যায়। তবে কি সিরিয়াল কিলার এইবার আমানির পেছনে পড়ল? পরদিন সব ঘটনা রামকে জানায় আমানি, আর ঘটনাক্রমে সেদিনই পথে হাতের ট্যাটু দেখে সেই লোকটিকে চিনে ফেলে সে। দ্রুত তাকে তাড়া করে রাম, আর অনেক লুকাছুপি ছোঁয়াছুঁয়ির পর ফাইনালি তাকে পাকড়াও করে ফেলে সে। কিন্তু লোকটিকে ঠেঙানোর পর জানা যায় যে সে আসলে ওই মন্ত্রীর লোক যার বিরুদ্ধে আমানি স্টিং অপারেশন করেছিল। রাম এদেরকে মেরে মন্ত্রীর কাছে রেখে আসে, আর মন্ত্রীকেও থ্রেট দেয় যে তার কাছে মন্ত্রীর অপকর্মের কিছু প্রমাণ আছে যেগুলো আমানি জোগাড় করেছিল। এমনিতেও আমানি আর এই কেসে নেই, তাই তাকে বিরক্ত না করার জন্য নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায় রাম। একজন মন্ত্রীকে এভাবে হুমকি ধামকি দেওয়ার মতো সাহস একজন সাংবাদিক কিভাবে পেল? দেখা যাক সামনে এই প্রশ্নের উত্তর মেলে কিনা। কিলারকে ধরে থানায় বন্দি রেখে পুলিশ তো খুশি, কিন্তু এই পর্যায়ে ফাতিমা নামক এক তরুণী আবারও নিখোঁজ হয়। এইবার আসমানি একটা বোল্ড স্টেপ নেয়। সে লাইভ টক শোতে পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে এবং কাস্টডিতে সাসপেক্টকে মারধর করে স্টেটমেন্ট আদায় করার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে দায়ী করে। এইসব দেখে এসিপি নরেন চ্যানেলের অফিসে এসে পড়ে আর সবার সামনেই আসমানিকে হুমকি দেয়। আরেকবার পুলিশকে ছোট করে কথা বললে গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার নিশ্চয়তা দেয়। কিন্তু আমানিও শক্ত গলায় জানিয়ে দেয় যে সে সত্য প্রকাশে নির্ভীক। এসব হুমকিতে সে সুসুও করে না। অফিসে সিসিটিভি ক্যামেরা থাকায় আর অন্য সবাই হাতে পায়ে ধরায় সেদিন আর বাড়াবাড়ি না করে চলে যায় এসিপি। কিছুক্ষণের মধ্যেই রাম অফিসে আসে আর সব জেনে সে আমানির পাশে দাঁড়ায়। আর এই সময় রিভিল হয় যে রাম আসলে এই চ্যানেলের মালিকের ছেলে। এইটা জেনে তো সবাই রামকে তুনো করতে শুরু করে, আর আমরাও বুঝি কোন আক্কেলে রাম মন্ত্রীকে ব্যাড ভাইব দিতে গিয়েছিল। যাই হোক, এইখানে রাম আর আমানির মধ্যে প্রেমের ব্যাপারটা অফিসিয়াল হয়, আর শীঘ্রই তারা বিয়ে করবে ঠিক করে। মিনহোয়াইল তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। পরের দৃশ্যে আমানি তার বিয়ের কার্ড দিতে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়, যিনি সম্পর্কে আমানির আত্মীয় এবং কাউন্সিলর দুইটাই হন। তাই তাকে দাওয়াত দিতে চায় আমানি। এইখানে এসে আমানি দেখে জীবিতা আন্টিও সেখানে কাউন্সিলিং নিতে এসেছেন তার ভাইকে সাথে নিয়ে। তারাও দাওয়াত পেল। আমানি সেখান থেকে চলে যাওয়ার পর ডাক্তার কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে কার্ডের দিকে তাকিয়ে থাকে। সেখান থেকে ফিরে আমানি এক রেস্টুরেন্টে যায়, আর সেখানে সে এসিপি নরেনকে দেখতে পায়। তাকে দেখেই আমানি দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু এসিপি নরেন তার পিছু করে নিচে নামে। এই ফাঁকে আমানি ফোন করে রামকে তার লোকেশন জানিয়ে দেয়, আর এও জানায় যে সেখানে এসিপিকে সে দেখতে পেয়েছে। এসিপি আমানিকে ফলো করে চলতে শুরু করে। এই বেদ্যপ জার্নালিস্টকে আজকে শিক্ষা সে দেবেই। ততক্ষণে পার্কিংয়ে নেমে গেছে আমানি, আর নির্জন পার্কিংয়ে সে মুখোমুখি হয় এক বিভীষিকাময় অভিজ্ঞতার। মাস্ক পরা সেই সাইকোপ্যাথ হঠাৎই আক্রমণ করে বসে থাকে। দ্রুত ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে আমানিকে সে গাড়ির ডিকিতে ভরে ফেলে, কিন্তু ততক্ষণে এসিপিও আমানির পিছু করে সেখানে চলে এসেছে। যদিও সে আমানিকে গাড়িতে ঢোকাতে দেখতে পায় না, কিন্তু সন্দেহবশত সে কিলারকে থামতে বলে, আর এই ভুলের মাসুল হিসাবে তাকে তার জীবন হারাতে হয়। খুনি এতটাই ডেসপারেট হয়ে উঠেছে যে ল এনফোর্সমেন্টের রক্তে হাত রাঙাতেও সে দ্বিতীয়বার দ্বিধা করে না। প্রিয়জনেরা, এই পর্যায়ে আসে মুভির ইন্টারভাল। আপনি কিন্তু অলরেডি খুনিকে একবার দেখেছেন। পজ করে কমেন্ট করুন কাকে আপনার সব থেকে বেশি সন্দেহ হচ্ছে।
আরে স্কিপ করেন না, একটু গোয়েন্দাগিরির ভাইবটা নেন না, দেখাই যাক হয় কিনা। নো চিটিং কিন্তু। কমেন্ট করেছেন, আসেন মিলাই। আমানিকে কিডন্যাপ করা হয়েছে আর খুন করা হয়েছে এই চেইন মার্ডার কেসের ইনচার্জকে। আগুনের মতো এই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। অফিসার খুন হয়েছে, তাই পুলিশ ডিপার্টমেন্টও এইবার সর্বশক্তি নিয়োগ করে। আর পথে পথে আমানিকে খুঁজে বেড়াতে থাকে রাম। পুলিশ ইনভেস্টিগেট করে জানতে পারে যে গাড়িটির যে নাম্বার প্লেট তা ফেক ছিল। শহরের সকল চেকপোস্টে পুলিশ মোতায়েন করা হয়। আর এইদিকে গাড়ির ডিকিতে জ্ঞান ফিরে আসে আমানির। সে তার পকেটে নিজের ফোন খুঁজে পায়, যেটা তাড়াহুড়ায় সাইকো বের করে নিতে ভুলে গিয়েছিল। সে সাথে সাথে রামকে ফোন করে, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে সে নিজের লাইভ লোকেশন শেয়ার করে না। রামও জিজ্ঞেস করে না, পসিবলি বিডির ফোনে এমবি নেই। যাই হোক, নিজের অবস্থান সম্পর্কে তথ্য না দিয়ে আমানি রামকে নিজের ভালোবাসার গভীরতা বোঝানোর চেষ্টা করে। রামও আবেগে আপ্লুত হয়। এরপর তাকে বলে গাড়ির পেছনের হেডলাইটটা ভেঙে বাইরের মানুষকে সিগন্যাল দিয়ে সাহায্য চাইতে। আমানি বাইরে হাত বের করে ট্রাই করে, কিন্তু ব্রড ডে লাইটেও কারোই চোখে পড়ে না। সাইকো এক ডাম্প ইয়ার্ডে গাড়ি থামিয়ে আমানির কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। এইখানে একজন লোক তাদেরকে দেখে ফেলে, কিন্তু সাইকো তাকেও জমের দুয়ারে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে রাম এবং পুলিশ সেখানে উপস্থিত হয়, কিন্তু সাইকো ততক্ষণে সেখান থেকে চলে গেছে। সে একটা বড় কন্টেইনার ট্রাকে করে গাড়িটি ঢুকিয়ে পালাতে থাকে, কিন্তু রামের চোখে পড়ে যায়। পুলিশও তাকে চেস করতে শুরু করে। রাম খুবই অবিশ্বাস্য আর লজিকলেস ভাবে ট্রাকের ছাদে উঠে পড়ে। অ্যান্ড ট্রাস্ট মি, আই হ্যাভ নো ক্লু এই অপ্রয়োজনীয় দৃশ্যগুলো অ্যাড করে কেন ঘটনার সিরিয়াসনেসটাকে কমানো হচ্ছে। যাক, কিন্তু ট্রাক পুলিশের গাড়ির ব্যারিকেড ভেঙে অ্যাক্সিডেন্ট করে। ওপর থেকে পড়ে রামেরও অবস্থা খারাপ, সে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর সাইকো আমানিকে নিয়ে তার আস্তানায় চলে যায়। আতঙ্কে ফ্যাকাশে আমানির সামনে ধীরে ধীরে নিজের মুখোশ খুলে সাইকো। আর গেস হু? আন্টির সেই ছোট ভাই ভার্মা, যাকে আমরা এর আগেও একাধিকবার দেখেছি। আমানি ভেবেছিল এখনই মৃত্যু নেমে আসবে, কিন্তু ভার্মা হঠাৎ তাকে বুজ্জি নামে ডাকতে শুরু করে। সে খুব নমনীয়ভাবে আমানিকে চেয়ারে তুলে বসে আর বলে, আমায় কেন ভয় পাচ্ছ বুজ্জি? আজ আমাদের বিয়ে। তুমি কেঁদো না প্লিজ। এই নাও, এই শাড়িটা পরো, ওই পাশের রুমে চলে যাও। আমি কিন্তু তাকিয়ে দেখবো না, হ্যাঁ? মোর অর লেস এইরকমই উইয়ার্ড বিশ্রী একটা হাসি দেয়। আমারটা আরো বিশ্রী হয়েছে। এনিওয়েজ, এতক্ষণে নিজেকে সামলে নেয় আমানি। কিছু সময় পাওয়ার জন্য সে পাশের রুমে যায়, আর তার কাছে একটা মিনিয়েচার টকিং ডিভাইস ছিল, যেটা দিয়ে সে আবারও রামের সাথে যোগাযোগ করে। ততক্ষণে রামের জ্ঞান ফিরেছে। সে আমানিকে বলে, সাইকো যাই বলুক তার সাথে তাল মেলাতে থাকো, আমি আসছি। রামের কথা মতো আমানি শাড়ি পরে বাইরে এসে বসে, আর বুদ্ধি সেজেই কথা বলতে থাকে সাইকোর সাথে, যেন তার থেকে কথা বের করতে পারে। আর এইখানে সাইকো তার কাহিনী বলতে শুরু করে, আর আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড দ্যাট ক্রিয়েটেড দিস মনস্টার। ভার্মা মূলত জীবিতা আন্টির সৎ ভাই। মাত্র 8 বছর বয়সে ভার্মা তার মা এবং বাবা দুজনকেই হারায়। জীবিতা তখন সদ্য স্বামী হারা বিধবা। জীবিতার মেয়ে বিন্দুর বয়স তখন 1.5 কি 2 বছর। জীবিতা ভার্মাকে কাছে টেনে নেয় আর নিজের পরিবারের অংশ হিসেবে বড় করতে থাকে। ভার্মা সারা জীবন তার এই সৎ বোনকে মায়ের নজরেই দেখেছে। বিন্দুকেও ছোটবেলা থেকেই চোখে হারাতো ভার্মা। এমনকি বিন্দুর হাতের মেহেদি নষ্ট হবে এই ভয়ে যতবার সে হাতে মেহেদি দিত, ততবার সারা রাত সে তার হাত ধরে বসে থাকত, যেন তার মেহেদি কোনোভাবেই নষ্ট না হয়। ভার্মার নিঃসঙ্গ শৈশব থেকে যৌবন পুরোটাই তার জীবনে খুশির একমাত্র অবলম্বন ছিল এই ছোট্ট মেয়েটা। কিন্তু যখন সেই শিশুকন্যা যুবতী হয়, ততদিনে ভার্মার ভালো লাগা ভালোবাসায় রূপ নেয়। আর একদিন আন্টি নিজেই ভার্মাকে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। এই জায়গায় আমি নিজেও একটু ক্রিপ আউট করছি। সম্পর্কে ভার্মা মেয়েটার মামা। আন্টি এই প্রস্তাব কেমনে দিল? যদিও আমি ঠিক জানি না যে সনাতন ধর্ম মতে এটা অ্যাকসেপ্টেবল কিনা, বাট যাই হোক, ব্যাপারটা খুবই ব্যাড ভাইব। এনিওয়েজ, ভার্মা তো খুশিতে ডগমগ। বিন্দুও তার মায়ের সামনে রাজি হয়, কিন্তু গোপনে সে ভার্মাকে বলে, মামা, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে বিয়ে করব। তুমি আমার জন্য হলেও মাকে জানিয়ে দাও যে তুমি বিয়েতে রাজি না প্লিজ, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। বিন্দুর কথায় বিনা মেঘে বজ্রপাত হয় ভার্মার মাথায়, কিন্তু বিন্দুর মুখে হাসি ফোটাতে সে তার কথা মতো কাজ করে। কিছুদিনের মধ্যেই বিন্দুর সেই বয়ফ্রেন্ডের সাথে তার এঙ্গেজমেন্ট হয়ে যায়, কিন্তু অন্য ছেলেকে বিন্দুর গায়ে হাত দিতে দেখে সহ্য করতে পারে না ভার্মা। ছোটবেলা থেকেই একের পর এক ট্রমা তার মানসিক বিকৃতি ঘটায়। সে একটা নির্জন স্থানে গিয়ে বসে আর নিজের আশেপাশে সে অনেকগুলো অসুরকে ভিজুয়ালাইজ করতে থাকে, যারা তাকে বিন্দুর ওপর প্রতিশোধ নিতে মদত দিতে থাকে। কারণ শুরুতে রাজি হলেও পরে বিন্দু না করে তাকে ঠকিয়েছে, এইটাই বারবার বাঁচতে থাকে তার মাথায়। এই পর্যায়ে বিন্দু তার মামাকে খুঁজতে আসে সেখানে। তার মন ভালো করার জন্য সে তাকে দাবা খেলতে আমন্ত্রণ জানায়, ঠিক যেমন সবসময় তারা খেলতো।
কিন্তু ভার্মার মাথায় ততক্ষণে খুন চেপে গেছে। সে হঠাৎ বিন্দুকে আক্রমণ করে মেরে অজ্ঞান করে ফেলে, আর এর পরপরই বিন্দু হয় তার প্রথম শিকার। যেই হাতের মেহেদি ঠিক রাখতে সে রাতের পর রাত জেগেছে, সেই হাত সে কেটে ফেলে। আর এরপর থেকে এ যেন এক নেশায় পরিণত হয় ভার্মার। ভার্মা এসব কাহিনী আমানিকে শোনাচ্ছিল, আর এইদিকে রামও চলে আসে জীবিতার বাড়িতে আর তাকে জানিয়ে দেয় যে তার ভাই ভার্মাই সাইকো কিলার। বাড়ির পাশে এক কনস্ট্রাকশন সাইটে ছিল ভার্মার আস্তানা। কাহিনী বলতে বলতে হঠাৎ ভার্মার চোখে পড়ে যায় আমানির কানে থাকা সেই ডিভাইস। সে কঠিন একটা থাপ্পড় কষায় থাকে, কিন্তু এরই মাঝে সেখানে চলে আসে রাম। রাম আর ভার্মার মাঝে লড়াই বাঁধে, আর দুজনেই লড়াইয়ে প্রচন্ড আহত হয়। কিন্তু রাম ভার্মাকে থামাতে ব্যর্থ হয়। সে আমানিকে তাড়া করতে থাকে। এদিকে রামকে ফলো করে জীবিতাও সেখানে চলে আসে, আর সে আবিষ্কার করে তার নিখোঁজ মেয়ে বিন্দুর লাশ। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে আন্টি। যেই ভার্মাকে সে নিজের ছেলের মতো বড় করেছে, সেই ভার্মাই তার মেয়ের খুনি। অবশ্যই এমন আস্তাগফিরুল্লাহ মার্কা বিয়ে শাদী দিতে চাইছিল, তাই মেবি এই অবস্থা হয়েছে। সো স্যাড। এদিকে আমানিকে ধরে ফেলে ভার্মা। সে আমানিকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু এই সময় রাম শেষ চেষ্টা করে আর আমানিকে বাঁচিয়ে ফেলে। যখনই সে ভার্মার বুকে একটা লোহার রড গেঁথে দিতে যাবে, ওই সময় আন্টি এসে তাকে থামায়। আন্টির কথায় তাকে জানে না মেরেই সেখান থেকে চলে যাচ্ছিল রাম, কিন্তু এরপরেও ভার্মা তাকে মারতে উদ্যত হয়, আর পেছন থেকে আন্টি ভার্মাকে এফোড় ওফোড় করে দেয়। ওখানেই মারা যায় ভার্মা। শেষ হয় এক সাইকোপ্যাথের দুঃখ ভরা জীবন, আর শেষ হয় অপারেশন রাভান। তো প্রিয়জনেরা, এই ছিল মুভির কাহিনী। শুরুতে খুব চমৎকার ভাবে কাহিনীটা শুরু হলেও ইন্টারভালের পর একদম কাহিনীর ব্যান্ড বাজায় দিছে, অপ্রয়োজনীয় ভাবে হিরোকে গ্লোরিফাই করতে গিয়ে। অনেক জায়গায় লজিক্যাল ল্যাকিংস আছে, যেমন লাস্টেও আন্টির পক্ষে কিভাবে সম্ভব এই রকম একটা হাট্টা কাট্টা বেড়া মানুষের মেরুদণ্ড স্টারনামের হাড্ডি ফুটা করে রড ঢুকায় দেয়া। এইটা তো আমি দুইটা অবজারভেশন বললাম। এমন আর কি কি অসামঞ্জস্য পেলেন কমেন্ট করে জানান, আর লাইক করুন আমাদের ভিডিওটি যদি আমাদের চেষ্টায় সন্তুষ্ট বোধ করেন। আমরা চেষ্টা করছি আবারও নিয়মিতভাবে আপনাদের গল্প শোনাতে। যদি আপনারা আমাদেরকে উৎসাহ দেন লাইক এবং কমেন্ট করার মাধ্যমে, তাহলেই কিন্তু কাজ করার প্রতি একটা আগ্রহ কাজ করে। সো কৃপণ হয় না, নিজের একটা মিনিট খরচ করে একটা লাইক আর লিভ এ কমেন্ট ফর আস। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট আই সে, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।